আমি ডক্টর মাধব ঘোষ, একাডেমিক কাউন্সিলর ইগনু। গুড ইভিনিং অল অফ ইউ। আজকের ক্লাসের টপিক হলো দ্য লার্নার ভ্যারিয়াস পার্সপেক্টিভ, শিক্ষার্থী এবং তার বিভিন্ন দৃষ্টিকোণ। এটা ব্লক 3 দ্য লার্নিং এনভায়রনমেন্টের আন্ডারে MES 13 লার্নার অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো শিক্ষার্থী এবং তার বিভিন্ন দৃষ্টিকোণ। প্রথমে একটু বলি যে আমরা সবাই জানি যে এডুকেশন একটা প্রসেস। সেই এডুকেশন কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব প্রয়োজন আমাদের এই জীবনে। তো এডুকেশন কথার একদম সংকীর্ণভাবে যদি অর্থ বলা যায় তাহলে বলতে পারি লার্নিং এবং ডেভেলপমেন্ট, শিখন এবং তার বিকাশ। মানুষ তার বয়স বাড়ার সাথে সাথে তার যে বিকাশ হচ্ছে, সেই বিকাশের সাথে সাথে আমরা তার লার্নিং করি, শিখন করি, এবং শিখনের সাথে সাথে আমাদের আবার বিকাশ হয়। তো শিখন এবং বিকাশ এই দুটি জিনিস কিন্তু একে অপরের সাথে যুক্ত। তো এখানে আমরা আজকে আলোচনা করব বা দেখব সেটা কি, একটা লার্নার কি করে তারা লার্নিং করছে। এবার আমি বলি প্রথমে যে শিক্ষার্থী এবং তার বিভিন্ন দৃষ্টিকোণ। শিক্ষার্থী বলতে কাকে বোঝায়? যে একটা নির্দিষ্ট কারিকুলামের মাধ্যমে, নির্দিষ্ট সময়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু শেখা বা নতুন জিনিসকে জানা, এটাকেই আমরা বলবো লার্নিং। এবার এই লার্নিং যারা করছেন তাদেরকে আমরা বলবো শিক্ষার্থী। তাহলে আমরা নতুন জিনিসকে জানছি এবং জানার মাধ্যমে আমরা আমাদের বিহেভিয়ার, আমাদের আচরণের পরিবর্তন নিয়ে আসছি। সেই আচরণের পরিবর্তনটা কিরকম হবে? ডিজায়ারেবল চেঞ্জেস, যে আচরণের মাধ্যমে আমাদের মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসবে। সেই পরিবর্তন নিয়ে আসার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলবো লার্নিং। এবং এই লার্নিং করার প্রসেসে দুটো কম্পোনেন্টস আমরা দেখতে পাই। দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্টস হলো, একটা হলো শিক্ষার্থী যারা লার্ন করছে, তাদেরকে আমরা বলি লার্নার বা শিক্ষার্থী, বা আমরা বলতে পারি ছাত্রছাত্রী। আর একটি কম্পোনেন্ট হলো যারা এই শিক্ষা প্রদান করছেন, তাদেরকে আমরা বলি শিক্ষক। এই প্রসেসে আপনারা যারা শিখছেন তারা শিক্ষার্থী, আর আমি এখানে শিক্ষা দান করছি, তার মানে আমি এখানে শিক্ষক। তাহলে এই শিক্ষার্থী এবং শিক্ষক তাদের মধ্যে যে এই আদান প্রদান চলছে, সেই আদান প্রদানটাকেই আমরা বলতে পারি লার্নিং, শিখন। এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আছে শিক্ষার্থী বিভিন্ন দৃষ্টিকোণ। তো ওভার দ্য ইয়ার এডুকেশনিস্ট হ্যাভ কাম টু দ্য কনক্লুশন that in spite of the obvious similarities, children differ from each other in many ways. আমরা জানি প্রত্যেকটা শিশুই কিন্তু তাদের মধ্যে একটা নির্দিষ্ট একটা কিছু ক্যাপাবিলিটি আছে, তাদের মধ্যে কোনো কিছু করার ক্ষমতা আছে, যে শিশুটি অন্য সেই ক্ষমতাটা অন্য কোনো শিশুর মধ্যে থাকে না। তাদের মধ্যে একটা বিভিন্ন ওয়ে, তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে তাদের মধ্যে একটা করার ক্ষমতা থাকে, যেটা অন্য কোনো শিশুর মধ্যে সিমিলারিটিস কিন্তু নেই, তাদের মধ্যে ডিফার করে। এবং চিলড্রেন ইন আওয়ার স্কুল ইন মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, আমরা যদি ক্লাসে ধরে নিই নর্মাল ক্লাসে 30 স্টুডেন্টস আছে, 30 শিক্ষার্থী, মানে 30 জন শিক্ষার্থী আছেন। 30 জন শিক্ষার্থীর কিন্তু অ্যাবিলিটি, তাদের যে ক্যাপাবিলিটি, তারা যে শিক্ষণ করার যে ক্ষমতা এবং তাদের মধ্যে যে এক্সপার্টনেস, সেই এক্সপার্টনেসটা কিন্তু কখনোই সমানভাবে থাকে না। কিভাবে থাকে? তাহলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের, কেউ ড্রয়িং করতে খুব ভালোবাসে, ড্রয়িং ভালো করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো আবৃত্তি পরিবেশন করতে পারে, কেউ ভালো পড়াশোনা করে সায়েন্স সাবজেক্টে কারো ভালো, তো কেউ ভালো প্লেগ্রাউন্ডে ভালো দৌড়তে পারে, কেউ লং জাম্প দিতে পারে। তো বিভিন্ন শিশুর বিভিন্ন রকমের অ্যাবিলিটি কিন্তু একটা ক্লাসরুমে
থাকে এবং 30 জন বা 40 জন শিশুর মধ্যে এই যে বিভিন্ন ধরনের তাদের মধ্যে যে অ্যাবিলিটি থাকছে সেই অ্যাবিলিটি গুলোকে কি একটা আমরা মিক্সড করে তাদের অ্যাবিলিটি গুলোকে মিক্সড করে আমরা কিন্তু ক্লাসটাকে প্রদান করার চেষ্টা করি। হ্যাঁ, বিকামিং দ্য ইনক্রিজিং ড্রাইভার্স, এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা কিন্তু একটা ক্লাসরুমে থাকছে। টিচার্স আর বিকামিং মোর অ্যান্ড মোর কনসিয়াস অফ দ্য ডিফারেন্স and some have difficulty in coping with diversity in the classroom. এখানে আমি একটু আগে বলেছিলাম যে টিচার এবং স্টুডেন্ট দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন লার্নিং প্রসেস, মানে এই শিক্ষণ প্রসেসে, সেখানে কিন্তু টিচারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকে। কারণ একটা ক্লাসরুমে 30 জন 40 জন শিশু থাকছেন, তাদের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যাবিলিটি থাকছে, মিক্সড অ্যাবিলিটি একটা ক্লাস থাকে, সেখানে ডাইভার্সিটি থাকছে। এই ডাইভার্সিটি গুলোকে ফোকাস করে তাদেরকে অ্যাবিলিটি গুলোকে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের ডিফিকাল্টি গুলোকে সলভ করে টিচার একজন কিন্তু সম্পূর্ণরূপে ভাবে তাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করে। এটা আমরা যদি দেখি মানে একদম বেদিক পিরিয়ড থেকে, সেই বেদিক পিরিয়ডে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু তখন টিচার সেন্টার্ড ক্লাস ছিল, টিচার সেন্টার্ড টিচিং লার্নিং। কিন্তু এখন বর্তমান ইন 21st সেঞ্চুরিতে আমরা যদি দেখি এই একবিংশ শতকে, তাহলে দেখবো সেটা কিন্তু আর টিচার সেন্টার্ড টিচিং লার্নিং কিন্তু এখন আর কিন্তু নেই। এখন আমরা ফোকাস করছি লার্নার সেন্টার্ড টিচিং লার্নিং। কারণ এই লার্নারের উপরে ফোকাস করে, আমি একটু আগে বললাম যে মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস যেটা থাকছে, তাদের মধ্যে ডাইভার্সিটি থাকছে একটা ক্লাসের মধ্যে, হ্যাঁ, একটা ভিন্নতা থাকছে, সেই ভিন্নতাকে ফোকাস করে এই ভিন্নতার উপরে মানে ইম্পর্টেন্স দিয়ে স্টুডেন্টরা কি চাইছে তাদের উপরে ফোকাস দান করে আমরা কিন্তু যে এডুকেশন ব্যবস্থাটাকে রান করছি, যে লার্নিং প্রসেসটাকে আমরা ফলো করছি, সেটা হলো লার্নার সেন্টার্ড লার্নিং অ্যান্ড টিচিং। আর টিচার সেন্টার ঠিক তার অপোজিট। এখানে টিচার্স প্রাইমারি মানে টিচারদের উপরে মেইন ফোকাস করা হয়, আর লার্নার সেন্টারে লার্নারের উপর ফোকাস করা হয়। লার্নার্স দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর প্রাইমারি এন্ড টিচার্স সেকেন্ডারি। তো এটা হলো টু টাইপ অফ teaching learning process. One is teacher centered teaching learning and another learner centered teaching learning. In recent years, in the year of 1994 কি হচ্ছে, আলেকজান্ডার এন্ড মার্ফি দুজন সাইকোলজিস্ট একটা আউটলাইন করেছেন যে 5 সাইকোলজিক্যাল প্রিন্সিপাল অফ লার্নার সেন্টার টিচিং লার্নিং। আমি একটু বললাম যে লার্নার সেন্টার যে টিচিং লার্নিং, সেখানে আলেকজান্ডার এন্ড মার্ফি 1994 এ এই 5টি সাইকোলজিক্যাল প্রিন্সিপালের কথা বলেছেন এই প্রসেসে, লার্নার সেন্টার টিচিং লার্নিং প্রসেসে। সেটা হলো স্টুডেন্টস প্রায়র নলেজ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং, মানে স্টুডেন্টস কি করবে, স্টুডেন্টদের একটা প্রায়র নলেজ থাকতে হবে, তাদের মধ্যে একটা জ্ঞান থাকতে হবে, যে জ্ঞানটা কি করবে তাদেরকে ইনফ্লুয়েন্স করবে তাদের লার্নিং করার জন্য। আমার যদি কোনো ভেতরে জ্ঞান না থাকে তাহলে কখনোই কিন্তু আমি লার্নিং করতে পারবো না, আমি শিখতে পারবো না। তো আমার মধ্যে একটা বেসিক নলেজ থাকতে হবে, একটা জ্ঞানের সামান্যতম জ্ঞান থাকতে হবে, তবেই আমি কি করব, সেই জ্ঞান আমাকে ইনফ্লুয়েন্স করবে, জ্ঞান আমাকে সাহায্য করবে নতুন জিনিসকে শিখতে। সেই জন্য প্রিভিয়াস নলেজের সাথে প্রেজেন্ট নলেজ এবং ফিউচার নলেজের কিন্তু একটা লিঙ্ক বা একটা কানেকশন কিন্তু অবশ্যই থেকে যায়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট যেটা বলছে প্রিন্সিপাল, স্টুডেন্টস নিড টু থিঙ্ক অ্যাবাউট देयर অন লার্নিং স্ট্র্যাটেজি। কারণ এখানে লার্নার সেন্টার মাথায় রাখতে হবে যে লার্নার সেন্টার মিন্স লার্নারের উপরে ফোকাস করা। এবার লার্নারের উপর ফোকাস করা মানে লার্নার তার নিজের স্ট্র্যাটেজি নিজে ঠিক করবে, যে কোন স্ট্র্যাটেজিতে তার ভালো লাগবে, কোন স্ট্র্যাটেজিতে তার পছন্দ হবে। লার্নারে যদি মনে হয় না আমি প্রজেক্টে কাজ করব, আমাকে প্রজেক্ট দিয়ে দিন, আমি প্রজেক্টে কাজ করবো, যেমন ফরেন কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিগুলোতে আমরা দেখি যে তাদেরকে প্রজেক্ট দিয়ে দেওয়া হয়, 600-700 মার্কসের প্রজেক্ট দেওয়া হয়, সে তারাও লার্নার সেন্টার। কিন্তু আমাদের এখানে কি হয়, টিচার টিচিং দেবেন, সেখানে একটা পার্সেন্টেজ মার্কস থাকবে, ইনকাম এক্সাম এবং কিছুটা থাকবে টিউটোরিয়াল, প্রজেক্ট এক্সাম, তো বিভিন্ন ভাবে দেওয়া হয়। এই যে স্টুডেন্টদের উপরে ফোকাস করা, স্টুডেন্টরা তাদের চিন্তা ভাবনাটাকে জাগ্রত করবে, তারা নিজেরা চিন্তা করবে যে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমাদের পড়াশোনাটা ভালো হবে, আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারবো। দ্যাট ইজ দ্য সেকেন্ড psychological principles for the learner centered learning.
and teaching। 3 নম্বর যেটা আছে, মোটিভেশন এক্সারসাইজ এ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স অন ওয়ানস লার্নিং। আমরা সবাই জানি মোটিভেশন, প্রেরণা, এই প্রেরণা না থাকলে কোনো কাজই কিন্তু করা সম্ভব নয়। আমাদের মধ্যে আগে মোটিভেশন আনতে হবে, আমাদের মধ্যে আগে প্রেরণা আনতে হবে, যার দ্বারা আমরা আমাদের ভেতরের আত্মশক্তিকে কি করতে পারি, জাগ্রত করতে পারি, তাকে অ্যাক্টিভ করতে পারি। আর এই যখন মোটিভেশন আমরা আমাদের মধ্যে আনতে পারবো, তখন কিন্তু আমরা কাজটা কিন্তু সঠিকভাবে এবং খুব শক্তিশালী ভাবে আমরা সেই কাজটা করতে পারবো, এবং সেই কাজটি কি হবে, আমাদের লং টার্ম মেমোরির জন্য হবে, অনেক দিন পর্যন্ত সেটা মনে থাকবে। এটা এখানে বলছে মোটিভেশন এক্সারসাইজ। হ্যাঁ, নাম্বার 4, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইনফ্লুয়েন্স লার্নিং। ডেভেলপমেন্ট, বিকাশ এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে এই যে ব্যক্তিগত যে বৈষম্য, ব্যক্তিগত বৈষম্য এবং বিকাশ, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু বিকাশ হতে থাকে সময়ের সাথে সাথে। আমাদের প্রত্যেকটা জীবের, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু বিকাশ হয়, তার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু এই ডেভেলপমেন্টের সাথে দেখা যায় কারো ডেভেলপমেন্টটা কারো গানের দিকে বেশি, কারো ড্রয়িং করার দিকে বেশি, কারো ম্যাথামেটিক্সে খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, কারো সায়েন্সের অন্য কোনো দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, কারো ল্যাঙ্গুয়েজের দিক থেকে খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, কেউ কমিউনিটি সার্ভিসের দিকে খুব ভালো ডেভেলপ হচ্ছে, কেউ ফিল্ডে গিয়ে অ্যাথলেটিকে ভালো ডেভেলপ হচ্ছে। তাহলে এই ডেভেলপমেন্ট এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে মানুষের যে মধ্যে যে ব্যক্তিগত যে একটা বৈষম্য, প্রত্যেকটা ব্যক্তি যে আলাদা আলাদা, তার মধ্যে তাদের মধ্যে অ্যাবিলিটি এবং তাদের মধ্যে যে ক্যাপাবিলিটি আছে, সেগুলোকে ফোকাস করে এই লার্নিংটা দেওয়া কিন্তু উচিত, বা লার্নিংটা তারা করে থাকে এই লার্নার সেন্টারে। নাম্বার 5, the social context of the classroom exercise considerable influence on the one's learning is very good point। কি বলছে, সোশ্যাল কনটেক্সট, এই যে আমরা একটা ক্লাসে যখন পড়াশোনা করছি, আমি একটু আগে বললাম যে 30 থেকে 40 জন একটা ক্লাসে স্টুডেন্ট থাকে, আমি ধরে নিলাম একটা আইডিয়াল ক্লাসরুমের সাইজ 30 to 40 স্টুডেন্ট। এই 30 to 40 স্টুডেন্টস এর মধ্যে কিন্তু একটা কিন্তু সোসাইটি আমরা বলতে পারি। আমরা যদি বলি অ্যাকর্ডিং টু ডিউই, ডিউই বলেছেন যে ক্লাসরুম ইজ এ মিনিয়েচার সোসাইটি। এটা শ্রেণীকক্ষ হলো একটা ক্ষুদ্র সমাজ। তাহলে এই ক্ষুদ্র সমাজ যদি এটাকে ক্লাসরুমকে ভাবি, তাহলে ক্ষুদ্র সমাজ মানে কি, সমাজে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের কিন্তু একটা ক্লোজ রিলেশনশিপ থাকে। তো যদি আমরা এই স্টুডেন্টদের ওপর ফোকাস করে বা স্টুডেন্ট সেন্টার বা লার্নার সেন্টার যদি টিচিং লার্নিং করে থাকি, তাহলে কি হবে, তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, তাদের মধ্যে একটা কোঅপারেশন ভাব থাকবে, তাদের মধ্যে একটা কোলাবোরেশন ভাব থাকবে, এবং তারা একটা সোশ্যাল কন্টাক্টে ক্লাসরুম এক্সারসাইজটা খুব হেলদি এক্সারসাইজ হবে, এবং সেটা কি করবে, একটা লার্নার আর একটা লার্নারকে ইনফ্লুয়েন্স করবে। আমরা দেখি যে কোনো পিছিয়ে পড়া স্টুডেন্ট যদি ক্লাসে থাকে, সেই পিছিয়ে পড়া স্টুডেন্টকে কিন্তু ভালো অ্যাডভান্স স্টুডেন্ট তারা কিন্তু অনেক সময় বন্ধু হিসেবে তাদের কিন্তু হেল্প করে থাকে। তাহলে কি এই যে সোশ্যাল কন্টেক্সট এবং ক্লাসরুমের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এইটা লার্নার সেন্টার যদি টিচার ডমিনেটেড হতো বা টিচার সেন্টার হতো, তাহলে কিন্তু এটা পসিবল হতো না। কিন্তু লার্নার সেন্টার যদি আমরা বলছি এই লার্নিং প্রসেসটা, তাহলে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট, সেটা কি, যে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে ইনফ্লুয়েন্স করছে এবং তাদের মধ্যে একটা সম্পূর্ণরূপে ডেভেলপ করার চেষ্টা চলছে। নেক্সট স্লাইডে দেখি, তাহলে কি বলছে এখানে, বেটি লিভার 1997 তার বুক, ওনার বুকে একটা বুক লিখেছেন, খুব ফেমাস বুক, যদি পসিবল হয় আপনার নেটে এটা অ্যাভেলেবেল আছে, টিচিং দ্য হোল ক্লাস। ইটস ভেরি গুড পয়েন্ট অ্যান্ড গুড বুক। সেটা কি, এই টিচিং দ্য হোল ক্লাস, এখানে এই লার্নিং এর সম্বন্ধে কিন্তু খুব সুন্দরভাবে উনি এক্সপ্লেইন করেছেন, এবং আমরা যদি দেখি আমাদের এই নিউ স্টাডি ম্যাটেরিয়ালস, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে দেখা যেতে পারে যে টিচিং দ্য হোল ক্লাস, এখানে বলছি যে কয়েকটি পার্সপেক্টিভের উপরে ফোকাস করা হয়েছে, কারণ এমফাসিস দ্যাট হোয়াইল অল স্টুডেন্ট ক্যান লার্ন, দে ডু নট লার্ন ইন দ্য সেম ওয়ে। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট, একটা ক্লাসে 30 থেকে 40 জন স্টুডেন্ট, তাদের যেমন অ্যাবিলিটিটা আলাদা আলাদা, তাদের ক্যাপাবিলিটি আলাদা আলাদা, তারা ইন্ডিভিজুয়ালি তাদের ব্যক্তিগত তাদের মধ্যে বৈষম্য আছে। এই বৈষম্য থাকার জন্য কিন্তু তারা কিন্তু সেম ওয়েতে লার্ন কখনোই করতে পারে না। সেম ওয়েতে আমি যেইভাবে লার্ন করতে পারি,
আমার সাথে আরেকজন আমার ফ্রেন্ড থাকবে ক্লাসে, সে কিন্তু সেম ওয়েতে লার্ন কিন্তু কখনোই করতে পারেন না। হ্যাঁ, সেটা বিশেষ ক্ষেত্রে দেখা যায়। এবার এই সিচুয়েশনে আমরা 6 পার্সপেক্টিভের উনি কথা বলেছেন লিভার, কি বলেছেন 1997 এ 6 পার্সপেক্টিভ অন লার্নার হুইচ আর গিভেন বিলো। দ্য লার্নিং স্টাইল এন্ড পারফরম্যান্স, বলছি যে লার্নিং স্টাইল কিভাবে হবে এবং তার পারফরম্যান্স কি হবে, নাম্বার 1। নাম্বার 2, লার্নার্স অ্যাচিভমেন্ট এবং লার্নিং ক্যাপাসিটি। এই যে লার্নার্সরা তার অ্যাচিভ করছে, তাদের যে একাডেমিক অ্যাচিভমেন্ট বা অন্যান্য ধরনের যে অ্যাচিভমেন্ট, সেটা কিভাবে করছে, কতটা করতে পারছে এবং তার দ্বারা তাদের মধ্যে ক্যাপাসিটি কতটা ডেভেলপ করছে, লার্নিং ক্যাপাসিটি, সেটা আমরা একটা দেখব। এই পয়েন্টগুলো ইন ডিটেইলস আমরা নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করব। নাম্বার 3, স্টাডি হ্যাবিটস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্টাডি হ্যাবিটস, যে একটা মানুষের মধ্যে বা একটা শিক্ষার্থীর মধ্যে কিন্তু স্টাডি হ্যাবিটসটা কিন্তু থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কি করে স্টাডি হ্যাবিটসটা ডেভেলপ করা যায় বা কিভাবে স্টাডি হ্যাবিটসের থ্রুতে আমরা লার্ন করতে পারি, সেটা আলোচনা করছি। নাম্বার 4, লার্নার অ্যাজ এ মেম্বার অফ পিয়ার গ্রুপ। আমি একটু আগে বললাম সোসিওলজিক্যাল যে কনটেক্সট, হ্যাঁ, একটা ক্লাসরুমের মধ্যে যেই তাদের যে নিজেদের এইজ গ্রুপের মধ্যে যারা থাকছে, এটাকে আমরা বলছি পিয়ার গ্রুপ। এই পিয়ার গ্রুপ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা লার্নারের জন্য, তাদের লার্নিং এর জন্য। নাম্বার 5, লার্নিং এনভায়রনমেন্ট, এন্ড নাম্বার 6, মাস মিডিয়া। ইন ডিটেইলস আমরা আলোচনা করছি নেক্সট স্লাইডে। এবার আমরা দেখতে পাবো লার্নিং স্টাইল। এটা কি লার্নিং স্টাইল? যখন আমরা লার্নার সেন্টার্ড লার্নিং এর, টিচিং লার্নিং এর কথা বলবো, তখনই কিন্তু আমরা বলবো লার্নিং স্টাইল। ফার্স্ট লার্নিং স্টাইল মানে এটা প্রবলেম সলভিং। কারণ আমাদের জীবনে প্রত্যেকটা সময় যে কি হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা প্রবলেম ফেস করছি, আর এই প্রবলেমটাকে সলিউশন বের করা, প্রবলেমটাকে শর্ট আউট করা, এই সমস্যাগুলোকে সমাধান করাটাই কিন্তু আমাদের লার্নিং। আমাদের জীবনে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করি। হ্যাঁ, সেটা শিক্ষার্থীরাও করে এবং যারা পড়াশোনা ছেড়ে দিয়ে নর্মাল তাদের লাইফ লিড করছে তাদের ক্ষেত্রেও আছে। কিন্তু আমরা এখানে যেহেতু শিক্ষার্থীর কথা বলছি, যারা একটা নির্দিষ্ট কারিকুলামের মধ্যে স্কুল বা কলেজ, কোনো একটা এডুকেশন ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, তাদের কথা বলছি, তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকছে। এই সমস্যাগুলো সলভ করার ওয়েটাই কিন্তু লার্নিং স্টাইল মেন। এবার এই লার্নিং স্টাইলের দুটো কম্পোনেন্ট বা দুটো উপাদানের কথা এখানে বলা হয়েছে, দুটো এলিমেন্টস এর কথা বলা হয়েছে। কি? একটা টেম্পারমেন্টাল আর নাম্বার 2 কগনিটিভ। টেম্পারমেন্টাল কি? টেম্পারমেন্টাল হলে অ্যাফেক্টিভ স্টাইল। অ্যাফেক্টিভ বলতে আমরা এখানে কি বলছি, যে এখানে প্রাক্ষবিক যে ধরন, প্রাক্ষবিক ধরন, মানে আমরা অ্যাকর্ডিং টু ব্লুম যদি বলি, তিনটে ডোমেনের কথা উনি বলেছেন, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। মানে আমাদের জ্ঞান, কগনিটিভ মিন্স আমাদের জ্ঞানের, আর অ্যাফেক্টিভ মিন্স আমাদের প্রাক্ষবিক দিক, ইমোশনাল দিক, অ্যাফেক্টিভ ডোমেন, এবং থার্ড ওয়ান ইজ সাইকোমোটর মিন্স আমাদের ফিজিক্যাল ডোমেন, আমাদের শারীরিক যে ভাগ রয়েছে সেখানে। এখানে দুটো কম্পোনেন্ট কথা বলা হয়েছে লার্নিং এর ক্ষেত্রে। একটি হলো টেম্পারমেন্টাল, যেটা অ্যাফেক্টিভ স্টাইল মিন্স আমাদের প্রাক্ষবিক, মিন্স আমাদের ইমোশন। মানে ইমোশন বলতে গেলে কি কি এখানে আছে? ইমোশন বলতে গেলে আমাদের কি আছে, যে বিভিন্ন ধরনের, যে আমাদের লাভ, আমাদের ভালোবাসা, আমাদের যে অ্যাংরিনেস, আমরা রেগে যাই, আমাদের ক্রোধ, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের ইমোশন, আমাদের অ্যাংজাইটি, হ্যাঁ, এই সব, আমাদের দুঃখ, আমাদের কষ্ট। তাহলে দেখুন, দুঃখ, কষ্ট, সুখ এবং অ্যাংজাইটি, এই সব বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা করে প্রবলেম নিয়ে আসে। আর এই প্রবলেমগুলো কি শর্ট আউট করাটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, এবং শর্ট আউট করার মাধ্যমে, এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, আমাদের জীবনটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট, বিকাশ প্রকৃত অর্থে। তাহলে এই লার্নিং স্টাইল দুটো ভাবে হতে পারে। একটা হলো টেম্পারমেন্টাল, মানে আমাদের টেম্পারমেন্টাল কি, একটা আমাদের যে ইমোশনাল যে পার্টগুলো আছে, যে অ্যাফেক্টিভ পার্টগুলো আছে, সেখানে আমাদের ভালোবাসা, দুঃখ, কষ্ট, অ্যাংজাইটি, ক্রোধ, এই সব জিনিসগুলো এর মধ্যে আসবে। নাম্বার 2, কগনিটিভ স্টাইল। কগনিটিভ মিন্স আমাদের বুদ্ধি, হ্যাঁ, আমাদের জ্ঞান। এই জ্ঞানের একটা
ব্যাপার কিন্তু থাকছে আমাদের এই লার্নিং এর ক্ষেত্রে। যে জ্ঞানটা কি হচ্ছে, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের মানে ভেতরের যে তিনটে অ্যাসপেক্ট সেটা কিন্তু ডেভেলপ করতে পারছি। তাহলে কগনিটিভ স্টাইল। এবারে আমরা দেখতে পারবো এই যে পাশে যে একটা আমি চার্ট দিয়েছি, এই চার্টটি কি আছে, যে ডাইমেনশন অফ লার্নিং স্টাইল। এটা অ্যাকর্ডিং টু কৌচক অ্যান্ড ইগান 1998। এর আগের স্লাইডটাতে যদি আমরা দেখি, এটা কিন্তু বলছে লেভার 1997 এর কথা বলেছেন। তারপর এই কৌচক অ্যান্ড ইগান, তারপরে ওনারাও গ্রেট সাইকোলজিস্ট, ওনারা বলেছেন যে লার্নিং এর জন্য এখানে বলছি বিভিন্ন স্টাইলের লার্নিং হতে পারে। তাদের ডাইমেনশন গুলো কি, এই ডাইমেনশন গুলোর কথা বলতে গিয়ে ওনারা তিনটে ডাইমেনশনের কথা বলেছেন। তিনটে ডাইমেনশন কি, একটা হলো ফিল্ড ডিপেন্ডেন্স ভার্সেস ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভার্সেস ফিল্ড ডিপেন্ডেন্ট ভার্সেস ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট। এর বাংলাটা আমরা এখানে বলে দিয়েছি, শেখার শৈলী মাত্রার যে দিকগুলো আছে, মানে শিখনের যে শৈলী মাত্রার মাত্রা বা শৈলীর দিকগুলো দুটো রয়েছে, সেটাকে দুটো। ফার্স্ট স্টাইলটা কি হলো, যে নির্ভরতার ক্ষেত্র ভার্সেস স্বাধীনতার ক্ষেত্র। আমরা কোনো কিছুর ওপর নির্ভর করে শিখনটা করে থাকি, এটা একটা নির্ভরতার ক্ষেত্র। আর এটা হলো স্বাধীনতার ক্ষেত্র। কি হবে একটু আলোচনা করলে বলা এটা এটা ক্লিয়ার হবে। যে নির্ভরতা, শিক্ষার্থী কিন্তু সব সময় কিন্তু তারা স্বাধীনভাবে বা স্বাধীন একটা জায়গায় বা স্বাধীন প্লেসে কিন্তু তারা কখনোই কিন্তু স্বাধীন ফিল্ডে কিন্তু কখনোই শিক্ষা নিতে পারে না। তার জন্য কিছু সময় তাদের নির্ভরতার ক্ষেত্র দরকার হয়, মানে কারো গাইডেন্স দরকার হয়। এখানে নির্ভরতার ক্ষেত্র কোনটা, যেখানে কোনো পার্সন বা কোনো এক্সপার্ট বা কোনো একটা জায়গার কোনো একটা বই বা কোনো একটা ইম্পর্টেন্স আর্টিকেল, সেখান থেকে যখন আমরা হেল্প নেব, সেখান থেকে যখন আমরা হেল্প নেব, তার মানে কি আমি ওই জায়গাটার উপর বা ওই মানুষটার উপর বা ওই আর্টিকেলটার উপর আমি নির্ভরতা প্রকাশ করছি, কারণ আমি ওটার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে লার্নার কখনো কখনো দেখা যায় তার লার্নিং এর জন্য কোনো জিনিসের উপরে বা কোনো মানুষের উপরে বা স্কুলের উপরে হতে পারে, ফ্যামিলির উপরে হতে পারে, যে বিভিন্ন জায়গার উপরে হতে পারে, বা কোনো বই বা কোনো ইকুইপমেন্টস বা কোনো মানুষ বা অন্য কোনো জীবের উপরে তারা নির্ভর করতে পারে। এই নির্ভরতার ক্ষেত্রের উপর ডিপেন্ড করে তারা কিন্তু লার্নিং করতে পারে। এটা হলো নির্ভরতার ক্ষেত্র, ফিল অফ ডিপেন্ডেন্স। আরেকটি আছে ফিল অফ ইন্ডিপেন্ডেন্স। লার্নাররা কি করছে এখানে, তারা স্বাধীনভাবে শিখছে, কারোর উপরে ডিপেন্ডেন্সি নয়। তারা নিজেদের স্বাধীনভাবে, আমার এটা জানার ইচ্ছে হলো, ঠিক আছে আমি নিজের মতো করে এটা জানার চেষ্টা করছি, হ্যাঁ নিজের মতো করে জানার চেষ্টা করছি। এটা এটা আমার করার ইচ্ছে হলো, ঠিক মতো আমি নিজের মতো আমি করার চেষ্টা করছি বা করছি। এবার অনেকেই আছে সেটা করতে পারে বা করছে। আমরা যদি আশেপাশে দেখি তাহলে অনেকেই দেখবো যে আমরা এখানে নিজের মতো করে ফোকাস করছি এবং কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজের মতো করে সেটা কিন্তু শিখতে পারি বা কাজ করে থাকি। ক্লাসরুমে দেখা যায় যে 30 বা 40 জন স্টুডেন্টের মধ্যে যে একজন বা দুজন বা ম্যাক্সিমাম 4-5 জন স্টুডেন্ট কিন্তু তারা কোনো হেল্প, তারা কোনো সাহায্য বা কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই তারা নিজেদের মতো করে নিজেদের কাজগুলো করতে পারে। এবং বাকি কিছু যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট, তারা কিন্তু দেখছি যে তাদের কি হয়, ডিপেন্ডেন্সিটা বেড়েছে। তারা ফ্রেন্ডসের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, অনেক সময় তারা ক্লাস টিচারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তারা প্রাইভেট টিউটরের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তারা বাড়ির উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তাহলে এখানে দেখতে পাবো যে দুটো লার্নিং স্টাইলের কথা এখানে বলা হয়েছে, একটা ফিল ডিপেন্ডেন্স আর একটা ফিল ইন্ডিপেন্ডেন্স। নির্ভরতার ক্ষেত্র আর একটা স্বাধীনতার ক্ষেত্র, যেখানে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের একটা ক্ষেত্র তৈরি করে তারা নিজেদের মতো করে শিখনটাকে প্রসেসটাকে কন্টিনিউ করছে, সেটা স্বাধীনতার ক্ষেত্র। আর যারা অন্য কারোর উপরে একটু ডিপেন্ড হয়ে বা অন্য কিছুর উপরে ডিপেন্ডেন্সি দেখিয়ে যখন তারা শিখছে, তখন সেটা হলো নির্ভরতার ক্ষেত্র। নেক্সট নাম্বার 2 যদি দেখি আমরা কনসেপচুয়াল টেম্পো। কনসেপচুয়াল টেম্পোকে আমরা এই ধারণাগত যে ব্যাপার,
সেটাকে আবার দুটো এখানে ভাগ করা হয়েছে। একটা হলো ইম্পালসিভিটি অ্যান্ড রিফ্লেক্টিভিটি। ইম্পালসিভিটি মিন্স মানে আবেগ প্রবণতা, এবং ভার্সেস প্রতিফলন। আবেগ প্রবণতা মিন্স আমরা অনেক সময় এই যে কনসেপচুয়াল ধারণা যেটা আছে, কোনো কিছু বা কোনো একটা কন্টেন্টের যখন ধারণাটাকে আমরা শিখতে চাইছি বা শিখছি, তখন দুটো ভাবে হতে পারে। একটা আমরা খুব আবেগপ্রবণ হয়ে যাই, কখনো কখনো আমরা খুব ইমোশনাল হয়ে যাই। ইমোশনাল হয়ে যাওয়ার পর আমরা সেই ধারণাটাকে ডেভেলপ করার চেষ্টা করি খুব ইমোশনাল। মানে আমি একটা জিনিস শিখছি, বা আমি যখন একটা ড্রয়িং করছি, ছোট শিশুরা যখন খুব ড্রয়িং করে দেখবেন, তারা খুব আবেগপ্রবণ হয়ে যায়। তাকে যদি বলা যায় একটা তুমি নেচারের বা একটা গ্রামের একটা পরিবেশ সম্পর্কে তুমি একটা ড্রয়িং করো, হ্যাঁ, তো এটা কি হলো, তার একটা আবেগপ্রবণ হয়ে গেল। মানে তার গ্রামের প্রতি একটা যে ভালোবাসা, বা তার একটা যে কোনো একটা কন্টেন্টের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কতটা প্রকাশ করছে সেটা কিন্তু এখানে আবেগপ্রবণ করে তার ধারণা একটা ডেভেলপ করে, এবং তার একটা কি করছে, ওই ধারণা আবেগ প্রবণতাটা কিন্তু তার শেখার ক্ষেত্রে খুব কাজে লাগছে। হ্যাঁ, সেই যে নতুন জিনিস শিখতে চাইছে, তার যে ড্রয়িং করার যে ক্যাপাসিটি, বা কারো কুইজে পার্টিসিপেট করা, কারো আবৃত্তি পরিবেশন করা, দেখবি অনেক খুব সুন্দরভাবে আবৃত্তি পরিবেশন করে। কারণ কি, ওই আবৃত্তি পরিবেশন করতে করতে সেই লাইনের মধ্যে যে অর্থগুলো, সেই অর্থগুলোকে বলতে উনি এতটাই ফিল করছে যে তার মধ্যে সে ঢুকে গিয়েছেন, এবং সে তার চোখ দিয়ে জল পড়ছে। এবং যারা দেখবেন, যারা একটা খুব ভালো এক্সাম্পল আমি দিতে পারি, যারা সিনেমার আর্টিস্ট, যারা সিনেমা করে বা সিরিয়াল করে, যারা অভিনয় করে, নাটক করে, তাদের মধ্যে কিন্তু এই আবেগ প্রবণতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। তারা খুব মানে যে অ্যাক্টর, সেই অ্যাক্টরের মধ্যে সেই রোলটাকে কিন্তু মানে একদম ফিল করছে, তার মানে কি আবেগ প্রবণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা হলো ধারণাগত যে শিখনের ক্ষেত্রে কিন্তু এই আবেগ প্রবণতাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভার্সেস প্রতিফলন। প্রতিফলন মিন্স যে একজন কোনো কিছু করছে, তার রিফ্লেকশনটা কিন্তু স্টুডেন্টের উপর পড়ে সে লার্ন করছে। দেখবেন যে স্টুডেন্টদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তুমি এটা কি করে শিখলে, অনেক সময় অনেক স্টুডেন্টরা তার রিপ্লাই দেন যে আমাকে টিচার ওইভাবে করেছেন দেখে, টিচার কিভাবে কথা বলছেন, টিচার কিভাবে কমিউনিকেশন করছেন, টিচার কিভাবে বোর্ড ওয়ার্কিং করছেন, সেই জিনিসগুলোকে অনেক স্টুডেন্ট আছে তারা খুব ফলো করে এবং ইমিটেট করার চেষ্টা করে। এবং ছোট ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু ইমিটেশন এই জিনিসটা কিন্তু খুব প্রখরভাবে কাজ করে, আমি দেখেছি। তাহলে এখানে কিন্তু ওই জিনিসটাকে আমরা বলবো প্রতিফলন। মানে একটা জিনিস কাজ করা হচ্ছে এবং কাজ করছে, তার একটা প্রতিফলন কিন্তু সেই স্টুডেন্টদের উপর পড়ছে, এবং সেই প্রতিফলনের মাধ্যমে তার লার্নিংটা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং নাম্বার 3 ডাইমেনশন যেটা বলছেন এখানে কোচক এন্ড ইগান, যে ক্লাসরুম বেসড লার্নিং স্টাইল। এই ক্লাসরুম মিন্স শ্রেণীকক্ষ ভিত্তিক শেখার শৈলী। এবং আরেকটা যেটা আমরা দেখতে পাবো যে ক্লাসরুমে যে অ্যাক্টিভিটিস গুলো হয়, এবং আমরা যদি হলিউডের মুভিগুলো দেখি, মানে যারা বিদেশে আমরা যেতে পারিনি এখনো, তাহলে দেখতে পাবো যে কিছু কিছু মুভিতে দেখা যায় যে তাদের যে মানে এই প্রাইমারি সেকশনের যে ক্লাসরুম, বিশেষ করে তাদের ক্লাসরুমের মধ্যে দেখা যায় তার ওয়ালের মধ্যে বিভিন্ন জিনিস, ড্রয়িং, কিছু পেইন্টিং, কিছু কোটেশন, অনেক কিছু কিন্তু তারা ডিসপ্লে করে রাখে ওখানে। কেন ডিসপ্লে করে রাখে? কারণ এই ক্লাসরুম অ্যাম্বিয়েন্স, এই ক্লাসরুমের একটা যে পরিবেশ, সেই পরিবেশটা তাকে কি করছে, শেখাতে সাহায্য করছে। সে যখন নতুন কিছু শিখছে, যে যখন ক্লাস 5 থেকে ক্লাস 6 এ যখন প্রমোট হচ্ছে, সেখানে দেখা যায় 5 এর ক্লাসরুমে যে জিনিসগুলো ছিল ওয়ালে, বা তার স্মার্ট বোর্ড, তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যা ছিল, সেখানে কিন্তু ক্লাস 6 এর ক্লাসরুমে কিন্তু সেখানে নেই সেই জিনিসগুলো। সেই জিনিসগুলো একটু চেঞ্জ হয়েছে, তারা একটু ডেভেলপ হয়েছে। তাহলে এই শ্রেণীকক্ষ ভিত্তিক শেখার শৈলী, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লার্নিং স্টাইল, যে লার্নিং স্টাইলের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের নলেজটাকে ডেভেলপ করতে পারে। এবং সেখানে শুধুমাত্র নলেজ নয়, এখানে অনেক কিছু যে টেম্পারমেন্টাল, যে অ্যাফেক্টিভ যে জিনিসগুলো রয়েছে, সেটাও কিন্তু অনেক ডেভেলপ হতে পারে। ক্লিয়ার? এবং এখানে তাহলে এটা ক্লিয়ার হলো যে ডাইমেনশন অফ লার্নিং স্টাইলকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হলো ফিল্ড ডিপেন্ডেন্ট ভার্সেস ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট,
আরেকটি হলো কনসেপচুয়াল এবং তার আন্ডারে ইম্পালসিভিটি এবং রিফ্লেক্টিভিটি মিন্স আবেগ প্রবণতা ভার্সেস প্রতিফলন। আর নাম্বার 3 হলো শ্রেণীকক্ষ ভিত্তিক শেখার শৈলী। এই তিনটেই কিন্তু আমরা কিন্তু লার্নিং স্টাইলের কথা এখানে বললাম। আর এখানে আরেকটা জিনিস দেখা যেতে পারে, নিচের দিকে আমি মেনশন করেছি লিভার, অ্যাকর্ডিং টু লিভার 1997 এ যে বলছে তিনটে লার্নিং স্টাইলের কথাগুলো কিন্তু বলেছেন, ভিজুয়াল লার্নার্স, অডিটরি লার্নার্স এন্ড মোটর লার্নার্স। খুব সংক্ষেপে আমি বলছি, ভিজুয়াল লার্নার্সটা কি, যে আমরা কোনো কিছু দেখার মাধ্যমে কোনো কিছু দেখছি, হ্যাঁ কোনো কিছু দেখছি, দেখে আমরা শিখছি। ABCD লেখা আছে, এটা দেখে আমরা কিন্তু পড়াশোনা প্রথমে শিখেছি, তাহলে এটা হলো ভিজুয়াল লার্নার্স। অডিটরি লার্নার্স মিন্স আমি কানে শুনছি, আমার হেডফোন আমি লাগিয়ে দিলাম, কেউ একজন রেকর্ডিং করে রেখেছে ABCD, এটা দেখে দেখে শুনে শুনে আমি শিখছি। আর এটা হলো মোটর লার্নার, এই যখন আমরা এটাকে এইভাবে লিখছি, বি এইভাবে লিখছি, সি হবে এইভাবে লিখছি, তাহলে এই মোটর মানে কি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো এখানে কাজ করছে। তাহলে তিনটে ওয়েতে আমরা লার্নিং স্টাইল কিন্তু আমরা লার্ন করতে পারি। এটা হলো ভিজুয়াল লার্নার্স মিন্স কিছু কিছু দেখার মাধ্যমে, হ্যাঁ দৃষ্টির মাধ্যমে, অডিটরি মিন্স কিছু শোনার মাধ্যমে, এবং মোটর লার্নার মিন্স কোনো কিছু অ্যাক্টিভিটি বা কাজ করার মাধ্যমে। এবারে আমরা চলে এলাম নেক্সট পয়েন্ট, লার্নার্স অ্যাচিভমেন্ট এবং লার্নিং ক্যাপাসিটি। অ্যাজ রেজাল্ট অফ physiological and psychological development, experience of growing up in human society and formal education, okay, children develop abilities to perform tasks that they were unable to do earlier. Achievement is broadly categorized into two categories. তাহলে অ্যাচিভমেন্ট জিনিসটা হলো কি, যে আমরা একটা ক্লাসে, আমরা একটা বছর বা 6টা মাস একটা ক্লাসে যখন আমি থাকছি, এই ক্লাসে আমরা কতটা লার্ন করতে পেরেছি, কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, দ্যাট ইজ দ্য লার্নার অ্যাচিভমেন্ট। এবং তার একটা ক্যাপাসিটি অবশ্যই থাকবে, সে তার ক্যাপাসিটি অনুযায়ী সে তার অ্যাচিভমেন্ট করে। কারণ আমি প্রথমেই বললাম যে উই আর অল ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স, আমাদের ব্যক্তিগতভাবে যে বৈষম্য থাকে, সেই বৈষম্যের জন্য কিন্তু আমরা সমানভাবে কিন্তু আমাদের ক্যাপাসিটি নেই এবং সমানভাবে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি না। সেখানে বলছি যে অ্যাচিভমেন্ট ব্রডলি ক্যাটাগরাইজ ইনটু টু ক্যাটাগরিজ। এই অ্যাচিভমেন্ট দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, একটি হলো স্কলাস্টিক, অলসো কল কগনিটিভ অর একাডেমিক, এবং নন স্কলাস্টিক অর নন কগনিটিভ। এই যে আমরা অ্যাচিভ করতে পেরেছি, আমি একটু বললাম যে আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি, আমরা একটা ক্লাসে বা একটা কোর্সে কতটা শিখলাম, এবং শেখার মধ্যে কিন্তু আমরা দুটো ভাগ, যদি আমরা আবার কারিকুলামে চলে আসি, আপনারা সবাই জানেন কারিকুলাম পাঠ্যক্রমটা কি। পাঠ্যক্রমে দুটো ভাগ, একটা কারিকুলার অ্যাক্টিভিটিস পাঠ্যক্রমিক কার্যাবলী, আর একটি হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। এই যে স্কলাস্টিক, অলসো কল কগনিটিভ এবং একাডেমিক, আমাদের যে বিভিন্ন বই বা বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন কন্টেন্ট গুলো, যে তার বিষয়বস্তুগুলো যে রয়েছে, সেই বিষয়বস্তুগুলো হলো স্কলাস্টিক, এবং তাদেরকে আমরা বলি কগনিটিভ এবং একাডেমিক ডেভেলপমেন্ট, যার দ্বারা আমরা কি করছি, আমাদের ব্রেন, আমাদের কগনিটিভ অ্যাসপেক্টে ডেভেলপ করছি, রাইট। তাহলে এটাকে আমরা বলছি কগনিটিভ। এবং নাম্বার 2 যেটা আছে সেটা হলো নন স্কলাস্টিক অর নন কগনিটিভ। নন স্কলাস্টিক মিন্স এই যে একাডেমিক পার্টের সাথে এই যে বিভিন্ন বই, বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন কন্টেন্ট, এগুলো যখন পড়ে আমরা আমাদের মধ্যে নলেজ ডেভেলপ করছি, আমাদের ইমোশনাল ডেভেলপ করছি, ঠিক তার সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকছে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী থাকছে। এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলতে পারি, এই যে ড্রয়িং করা, কেউ পেইন্টিং করছে, কেউ ভালো আলপনা দিচ্ছে, কেউ ভালো মাঠে গিয়ে খেলতে পারছে, দৌড়চ্ছে, কেউ লং জাম্প দিতে পারছে, কেউ হাডুডু খেলতে পারছে, কেউ ফুটবল ভালো খেলতে পারছে, কেউ ক্রিকেট ভালো খেলতে পারছে, কেউ ভালো আবৃত্তি পাঠ করছে, কেউ ভালো কুইজ এর কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারছে। তাহলে এই যে সব জিনিসগুলো কিন্তু কতটা অ্যাচিভ করতে পারছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, নন স্কলাস্টিক বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা নন কগনিটিভ, এটা হলো টোটালটাই কি সাইকোমোটর, মানে আমাদের ফিজিক্যালি এটা ডেভেলপমেন্ট, স্কিল গুলোকে ডেভেলপ করা। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসি, ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স একাডেমিক অ্যাচিভমেন্ট। কিছু ফ্যাক্টর আছে, তার কিছু কারণ আছে, তার কিছু প্রয়োজনীয় জিনিস আছে, যে জিনিসগুলো কি করছে একাডেমিক অ্যাচিভমেন্টকে ডেভেলপ করার ইনফ্লুয়েন্স করছে। কি, তার দুটো গ্রুপ, একটা হলো লার্নার রিলেটেড ইন্টারনাল ফ্যাক্টর, আর নাম্বার 2 হলো এক্সটার্নাল ফ্যাক্টর। লার্নার রিলেটেড মিন্স যে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থী তার নিজের সাথে জড়িত
বা তার মধ্যে যে ইন্টারনাল ফ্যাক্টর গুলো সেটা হলো লার্নার রিলেটেড, মানে শিক্ষার্থী জড়িত বা শিক্ষার্থী সম্পর্কিত যেগুলো আছে। এক্সাম্পল গুলো কি লিখেছি, ইন্টেলিজেন্স, শিক্ষার্থী তার বুদ্ধি কতটা আছে, তার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি কতটা আছে, সে কতটা ভালো করে কথা বলতে পারছে, তার অন্যান্য মাদার টাঙ্গের সাথে বা অন্যান্য মাতৃভাষার সাথে অন্যান্য ভাষার দখল কতটা আছে, হ্যাঁ, তার সেলফ এস্টিম কতটা আছে, সেলফ কনসেপ্ট কতটা আছে, হ্যাঁ, ইন্টারেস্ট, তার আগ্রহ কি ধরনের আছে, যে পড়াশোনার বিষয়ে তার আগ্রহ আছে কিনা, বা তার কোন বিষয়ে তার আগ্রহ বেশি আছে, তার অ্যাপটিটিউড, তার মোটিভেশন, হ্যাঁ, এই সব জিনিসগুলো হলো সব ইন্টারনাল ফ্যাক্টর। মানে একটা স্টুডেন্ট তার নিজের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো কি করছে, একটা একাডেমিক অ্যাচিভমেন্ট করতে তাকে সাহায্য করছে। তার মোটিভেশন না থাকলে সে কখনো একাডেমিক অ্যাচিভমেন্ট ভালো হবে না, তার একাডেমি তার ডেভেলপ হবে না, তার লার্নিং স্টাইলটা আলাদা ধরনের হবে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে যদি ইন্টেলিজেন্স না থাকে, তার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি না থাকে, তার অ্যাপটিটিউড না থাকে, তার অ্যাটিটিউড না থাকে, তাহলে কিন্তু তার লার্নিং স্টাইল শুড বি ডিফারেন্ট। হ্যাঁ, আর এক্সটার্নাল ফ্যাক্টর, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হলো যে টিচার, মানে এক্সটার্নাল, মানে একজন স্টুডেন্ট রয়েছে, তাকে পারিপার্শ্বিক দিক থেকে কে কতটা হেল্প করছে, পারিপার্শ্বিক দিক থেকে কে কতটা অ্যাসিস্ট্যান্স করছে। তাহলে একটা ক্লাসরুমে টিচারের স্টুডেন্টের যতটা ভূমিকা রয়েছে, লার্নারের যত, শিক্ষার্থীর যতটা ভূমিকা রয়েছে, ঠিক তেমনি একজন শিক্ষকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা তার সাথে যে অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে আমি বলতে পারি যে এক্সটার্নাল ফ্যাক্টরটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে টিচার রিলেটেড হতে পারে এবং সেটা ক্লাসরুম রিলেটেডও হতে পারে। কিন্তু সে যে এনভায়রনমেন্টে থাকুক না কেন, যদি ক্লাসরুমে থাকে তার ক্লাসরুমের এনভায়রনমেন্ট, যদি ক্লাসরুমের বাইরে স্কুলের কোথাও অন্য কোথাও থাকে, ল্যাবে থাকে, ল্যাবের এনভায়রনমেন্ট, যদি ডান্স ক্লাসরুমে থাকে তাহলে ডান্সের এনভায়রনমেন্ট। তাহলে এই এক্সটার্নাল ফ্যাক্টরে কি, যে একটা টিচার রিলেটেড, কারণ স্টুডেন্টের সাথে টিচার সবসময় থাকছে, এবং এনভায়রনমেন্ট রিলেটেড। তাহলে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স একাডেমিক অ্যাচিভমেন্ট টু, দুটো হলো কি, একটা লার্নার রিলেটেড মিন্স ইন্টারনাল ফ্যাক্টর, আনাদার ওয়ান এক্সটার্নাল ফ্যাক্টর, যেটা বাইরের দিক থেকে যারা মানে এর সাথে যুক্ত। হ্যাঁ, যেমন হতে পারে টিচারের, আমি নিচে মেনশন করে দিয়েছি, টিচারের অ্যাকসেপ্টেন্স, টিচার কতটা ভাবে কেয়ার করছে স্টুডেন্টদেরকে, হ্যাঁ, হ্যান্ডেলিং করছে, তারা কতটা সুন্দরভাবে কাউন্সিলিং করছে, হ্যাঁ, ক্লাসরুম কতটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট, স্টুডেন্ট গ্রুপিং কিভাবে করছে, স্টুডেন্টকে গ্রুপ গ্রুপ করে ক্লাস্টার করে তাদেরকে শিক্ষণ দেওয়ার চেষ্টা করছে, নাকি একদম পুরো ক্লাস ধরে শিক্ষণ দেওয়া হচ্ছে, কোন মেথোডোলজি অ্যাডপ্ট করছে, সেই মেথোডোলজিটা সব স্টুডেন্টদের জন্য সুইটেবল কিনা, সেটাটা গুরুত্বপূর্ণ। এফেক্টিভ ইউজ ফর ইনস্ট্রাকশনাল টেকনিক্স অ্যান্ড টিচার এক্সপেকটেশন, টিচারের কতটা এক্সপেকটেশন, টিচারের হাই এক্সপেকটেশন কিন্তু স্টুডেন্টরা সেটা সাপ্লাই দিতে পারছে না, এটা কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। টিচারের এক্সপেকটেশন লো কিন্তু স্টুডেন্টদের সাপ্লাই দেওয়ার ক্ষমতা বেশি, সেটাও কিন্তু একটা খারাপ। সেই জন্য একটা ব্যালেন্স মেনটেন করতে হবে টিচার এক্সপেকটেশন এবং স্টুডেন্টদের ক্যাপাবিলিটি। এই যে দুটো ব্যালেন্স করে এই কিন্তু আমরা লার্ন করতে পারি। নেক্সট পয়েন্টে যদি যাই, সি স্টাডি হ্যাবিটস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। Why do some learner learn better than the others? আমরা ক্লাসে দেখি স্টুডেন্টদের কিন্তু রেজাল্ট কিন্তু কখনোই কিন্তু সমান কিন্তু হয় না। 30 থেকে 40 জন স্টুডেন্ট থাকলে 30-40 জন স্টুডেন্টের রেজাল্ট গুলো কিন্তু, তাদের ফলাফল, তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট কিন্তু কখনোই সমান নয়, কারো ভ্যারি করে। আউট অফ 100 কেউ 70, কেউ 72, কেউ 65, কেউ 30, কেউ 40, কেউ আউট অফ 100 মোর দ্যান 90 হতেই পারে। এটা ডিপেন্ড করছে কিসের উপরে, এখানে বলছে তিনটে ফ্যাক্টর, অ্যানসারটা কি, 3 ফ্যাক্টরস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কি, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট এন্ড সাপোর্ট, এই যে স্টুডেন্টদের যে রেজাল্টটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে তার ফ্যামিলি এনভায়রনমেন্ট এবং তার সাপোর্ট। সেই জন্য দেখবেন বিভিন্ন স্কুলগুলো তার ফ্যামিলির উপরে ফোকাস করছে, যে ফ্যামিলিতে বাবা মা কতটা সময় দিতে পারে। হ্যাঁ, বাবা মা তারা কি সেপারেট ফ্যামিলি, না নিউক্লিয়ার ফ্যামিলি, না সিঙ্গেল ফ্যামিলি, এই জিনিসগুলোকে কিন্তু আজকালকার দিনে এডুকেশনে, মডার্ন এডুকেশন সিস্টেমে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস লার্নিং এর জন্য। কারণ ফ্যামিলি এনভায়রনমেন্ট এন্ড ফ্যামিলির একটা সাপোর্ট, হোমের একটা সাপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা স্টুডেন্টদের তার সর্বাঙ্গীন বিকাশ বা হলিস্টিক ডেভেলপমেন্ট করার জন্য।
নেক্সট হলো পার্সোনাল মোটিভেশন। সেই স্টুডেন্টের তার নিজের কতটা প্রেরণা আছে, তার নিজের কতটা পড়াশোনার আগ্রহ আছে। যদি তার মধ্যে কোনো মোটিভেশন, তার মধ্যে যদি কোনো আগ্রহ না থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু লার্ন করা, কোনো কিছু লার্ন করা বা লার্নিং দেওয়া কখনোই কিন্তু সম্ভব নয়। সেই জন্য নাম্বার 2 হলো পার্সোনাল মোটিভেশন। এন্ড নাম্বার 3 ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, স্টাডি হ্যাবিটস। হ্যাঁ, স্টাডি হ্যাবিটস, এই যে অধ্যয়ন, নিয়মিত অধ্যয়ন করা, এই নিয়মিত অধ্যয়ন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা যত বেশি নিয়মিত অধ্যয়ন করতে পারবেন, তাদের তত বেশি তাদের নলেজ, তাদের ইমোশন, তাদের এই সব যে অ্যাসপেক্ট, তিনটে যে অ্যাসপেক্ট আছে, সেই তিনটে অ্যাসপেক্টের কিন্তু ডেভেলপ হতে পারে। আমরা শুধুমাত্র কগনিটিভ ডেভেলপমেন্টের কথা নয়, আমরা আমাদের সাইকোমোটর, যে যত বেশি এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, তার বডি স্ট্রেংথ, তার মাসলসের যে ডেভেলপমেন্ট, তার যে পরিণমন, সেই পরিণমনটা কিন্তু খুব ভালো হয়। যে মাঠে বেশি ভালো খেলতে পারে, তার বডির ফিটনেসটা কিন্তু খুব ভালো থাকে। তাহলে শুধুমাত্র পড়াশোনার কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধির বিকাশ করার জন্য কিন্তু স্টাডি হ্যাবিট দরকার নয়। হ্যাঁ, তার সাথে কি দরকার, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কিন্তু স্টাডি হ্যাবিট একটা দরকার। সেজন্য বলছে যে কেন একজন আরেকজন থেকে ভালো রেজাল্ট করে, তিনটে জিনিস, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট সাপোর্ট, পার্সোনাল মোটিভেশন এন্ড নাম্বার 3 স্টাডি হ্যাবিটস। তাহলে এই স্টাডি হ্যাবিটসটা কি করে, লার্নিং এর জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে স্টাডি হ্যাবিটস এর এখানে আমরা 4টে কম্পোনেন্টের কথা আমরা এখানে বলেছি। 4টে কম্পোনেন্ট কি, এই যে অধ্যয়নের যে অভ্যাসের 4টে উপাদান। একটা হলো রেগুলারিটি, হ্যাঁ, নিয়মিত ভাবে যে আমরা স্টাডি করছি, কারণ একদিন করলাম, তারপরে 5 দিন গ্যাপ, আবার 2 দিন করলাম, আবার 10 দিন গ্যাপ, এরকমটা করলে চলবে না। যে কোনো জিনিসের একটা কন্টিনিউয়েন্সি, একটা ধারাবাহিকতা, একটা নিয়ম বর্তিতা ভাবে কিন্তু আমাদেরকে চালাতে হবে। তবেই কিন্তু আমরা কি করতে পারবো, একটা আমাদের মধ্যে কনস্ট্রাক্ট করতে পারবো, একটা কনক্রিট নলেজ আমাদের মধ্যে ডেভেলপ করতে পারবো। তাহলে রেগুলারিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট পয়েন্ট হলো মনোযোগ নিবৃত্ত। মনোযোগ নিবৃত্ত, ফোকাস, অ্যাটেনশন। কোনো কিছু যখন আমরা স্টাডি করছি, একটা লার্নারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো যে মনোযোগটাকে নিবৃত্ত করা, কনসেন্ট্রেশন করা, কনসেন্ট্রেশন দিয়ে সেই জিনিসটাকে আত্মস্থ করা, এবং আত্মস্থ করে তার মধ্যে কি হবে, নিজের মধ্যে একটা ডেভেলপ হবে, নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে। আমি একটা বই পড়ছি, সেই বইটার যদি কোনো ফোকাস না করতে পারি, তার অ্যাটেনশন নিয়ে আসতে না পারি, শুধুমাত্র কিন্তু আমরা রিডিং পড়ে গেলাম, কিন্তু বইয়ের মধ্যে যে লাইনগুলোর যে অর্থগুলো রয়েছে, সেই অর্থগুলো কিন্তু আমরা কোনো কিছু আত্মস্থ করতে পারলাম না। সেই জন্য মনোযোগ নিবৃত্তকরণ কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস স্টাডি হ্যাবিটস। নাম্বার 3, যে প্রিজার্ভেন্স অর টাস্ক পারসিস্টেন্স, মিন্স অধ্যবসায় ও কাজের অধ্যবসায়। যে কোনো কাজ করার জন্য কিন্তু কাজের একটা পটুতা থাকতে হবে, কাজ করার একটা মনোভাব থাকতে হবে, এবং মনোযোগ দরকার। সেজন্য কাজ করার মধ্যে একটা অধ্যবসায় থাকা দরকার, কাজ করার একটা মেন্টালিটি থাকা দরকার। তবেই কিন্তু প্রিজার্ভেন্স না থাকলে কিন্তু কখনোই আমি স্টাডিটা করতে পারবো না। এই ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কন্টিনিউ যদি আমি পড়ার, আমার যদি একটা অধ্যবসায় না থাকে, আমি কিন্তু কখনোই কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা কন্টিনিউ বসে পড়াশোনা করতে পারবোই না। হ্যাঁ, কিন্তু যেই লার্নার যদি স্টাডি হ্যাবিটটা ঠিক রাখে, এবং এই 4টে যে আমি কম্পোনেন্টের কথা বলছি, রেগুলারিটি, ফোকাস, অ্যাটেনশন, প্রিজার্ভেন্স এন্ড অর্ডার লাইন্স আর নিটনেস, এই 4টে জিনিস যদি ঠিকঠাক ভাবে মেনে চলতে পারে, তার স্টাডি হ্যাবিটস ভালো হতেই হবে। এটা শুধুমাত্র একটা শিক্ষার্থী নয়, আমরা তো ভাবি আমরা সবসময় আমরা একটা শিক্ষার্থী, তো আমাদের মধ্যেও কিন্তু, আমি টিচার নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু স্টাডি হ্যাবিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তার নিজেদেরকে সেলফ ডেভেলপ করার জন্য, অন্য কিছু নয়, সেলফ ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে নাম্বার 4 আমরা দেখতে পারি যে অর্ডার লাইন্স এন্ড নিটনেস, মিন্স শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, একটা অ্যাস্থেটিক সেন্স। সবকিছুতে কিন্তু একটা শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা দরকার। পরিচ্ছন্নতা মানে ভালো জামা কাপড় পরে এটা পরিচ্ছন্নতা নয়, পরিচ্ছন্নতা হচ্ছে একটা মনের পরিচ্ছন্নতাও কিন্তু দরকার। মনটাকে পরিষ্কার রাখা, মনের মধ্যে যেন কোনো খারাপ জিনিসগুলোকে নিয়ে এসে আবর্জনা যুক্ত করে দেওয়া, এরকমটা কিন্তু নয়। একটা শৃঙ্খলা, সিস্টেমেটিক ওয়েতে
একটা পরিচ্ছন্ন ভাবে, ক্লিয়ার ভাবে নিয়ে তারপরে আমাদেরকে স্টাডি হ্যাবিট করতে হবে। তাহলে স্টাডি হ্যাবিটের জন্য 4টে কম্পোনেন্ট, একটা হলো রেগুলারিটি, ফোকাস অ্যাটেনশন, মনোযোগ নিবদ্ধকরণ, অধ্যবসায় এবং শৃঙ্খলা পরিচ্ছন্নতা করে আমরা এই স্টাডি হ্যাবিট বৃদ্ধি করতে পারি এবং স্টাডি হ্যাবিটটাকে আরো বাড়াতে পারি, বাড়িয়ে আমাদের লার্নিংটাকেও কিন্তু আমরা বাড়াতে পারি এবং লার্নিংটাকে আমরা কনক্রিট করতে পারি। নেক্সট, লার্নার অ্যাজ এ মেম্বার অফ পিয়ার গ্রুপ। আমি একটু আগে বলেছিলাম শুরুর দিকে যে পিয়ার গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, পিয়ার গ্রুপটা কি, যে লার্নার অলওয়েজ এনজয় ইন্টারঅ্যাক্টিং উইথ দেয়ার এজ মেটস, মিন্স পেয়ার্স। পেয়ার্স মিন্স সহকর্মী। সহকর্মী, আমি আমার কাজের ক্ষেত্রে আমার সাথে যারা কাজ করছেন তারা সহকর্মী। একজন শিক্ষার্থী যখন ক্লাস 5 এ পড়ছে, তার ক্লাসে যারা বসে ওর সাথে ওই বেঞ্চে বসে যারা শিক্ষা গ্রহণ করছে তারা তাদের সহকর্মী। তাহলে এই সহকর্মী মানে কি, সেম এজের যারা ওখানে কাজ করছে, থাকছে, থেকে একসাথে শিক্ষা গ্রহণ করছে, তারা কিন্তু আমাদেরকে বলছে, তাদেরকে আমরা বলছি সহকর্মী। তো লার্নার অ্যাজ এ মেম্বার অফ পিয়ার গ্রুপ মিন্স প্রত্যেকটা লার্নারই কিন্তু একটা না একটা পিয়ার গ্রুপের মেম্বার। এবার এই পিয়ার গ্রুপের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা থাকে, যে পিয়ার গ্রুপের দ্বারাই কিন্তু তাদের মধ্যে একটা লার্নিং প্রসেস চলতে থাকে অনবরত। সেজন্য আমি এখানে এই লার্নারের পিয়ার গ্রুপের পয়েন্টটাকে যুক্ত করেছি। হচ্ছে হিউম্যান বিং আর সোশ্যাল বাই নেচার এন্ড দে অলওয়েজ প্রেফার টু লিভ ইন এ গ্রুপ। তাহলে আমরা হিউম্যান বিং, আমরা নিজেদেরকে আমরা বলছি আমরা হিউম্যান, আমরা মানুষ, প্রত্যেকটা জীব কিন্তু কখনোই কিন্তু একলা থাকতে পারে না। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু একটা গ্রুপ, একটা কমিউনিটি, একটা দল কিন্তু দরকার। সেটা আদিম যুগে আমরা দেখেছি, আদিম যুগে যখন একজন থাকতো সেখানেও কিন্তু তারা গ্রুপ বা দলগত ভাবে বা গোষ্ঠীবদ্ধ ভাবে তারা কিন্তু বসবাস করত, তাদের নিজেদেরকে সেফ রাখার জন্য বা খাদ্য জোগাড় করার জন্য, যে কোনো। এখন পর্যন্ত কিন্তু আমরা এই 21st সেঞ্চুরিতে এসেও কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের সহকর্মী দরকার, আমাদের একটা পিয়ার গ্রুপ দরকার, আমাদের একটা কমিউনিটি দরকার, যার দ্বারা সেখানে থেকে আমি নিজেকে সেফটি এবং সিকিউর ভাবতে পারি, আমরা খুব সুরক্ষিত ভাবতে পারি, আমাদের খাদ্যের একটা অভাব হবে না এটা ভাবতে পারি। তাহলে এই যে এজমেট এবং সহকর্মী, বলছি এটা দুটো ধরনের হয় পেয়ার গ্রুপস। কি, ওপেন পেয়ার গ্রুপ আর এটা হলো ক্লোজ পেয়ার গ্রুপস। ওপেন পেয়ার গ্রুপসটা কি? ওপেন পেয়ার গ্রুপসটা হলো এমন একটা পেয়ার গ্রুপ যে পেয়ার গ্রুপসের কোনো কিছু রেস্ট্রিকশন নেই, যার যখন ইচ্ছে সে তখন আসছে, যার যখন ইচ্ছে সে তখন ওই গ্রুপ থেকে চলে যাচ্ছে, যার মানে প্রয়োজন ছিল সে ছিল, থেকে তার কাজটা হয়ে যাওয়ার পর সে বেরিয়ে চলে গেল। সেখানে কোনো রুলস রেগুলেশন নেই যে তুমি এসেছো মানে তোমাকে 1 বছর থাকতেই হবে, তোমার এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, এই বয়স তোমাকে হতে হবে, বা এই সব ক্রাইটেরিয়া, কোনো কিছু ক্রাইটেরিয়া নেই। এটা হলো ওপেন পেয়ার গ্রুপ। আমি এলাম, কাজ করলাম, আবার চলে গেলাম। প্রয়োজন যতক্ষণ ছিল ততক্ষণ কাজ করলাম, তারপর চলে গেলাম। আমার 1 দিন 2 দিন ওই 5 জনের সাথে আমার গ্রুপ তৈরি হলো। আমরা দেখি যে কোনো একটা খেলার খেলতে গিয়ে বা কোনো একটা কাজ করতে গিয়ে হয়তো বিভিন্ন জায়গা থেকে 5 জন এসেছে, সেই 5 জনকে শুধু খেলার পারপাসের জন্য একটা গ্রুপ তৈরি হলো। সেটা কি ওপেন গ্রুপ, আবার খেলাটা শেষ, আবার এই গ্রুপটা ভেঙে চলে গেল। কিন্তু ক্লোজ পেয়ার গ্রুপ মিন্স মানে যেই পেয়ার গ্রুপটা কি হবে, যে একদম খুব ক্লোজ, মানে আমার ইচ্ছে হলো আমি বেরিয়ে যেতে পারবো না, আমার কাজ শেষ হয়ে গেলে আমি যেতে পারবো না। যেমন ক্লাসরুমে দেখা যায় এই ক্লোজ পেয়ার গ্রুপটা কিন্তু খুব দেখা যায়। একটা ক্লাসরুম ক্লাস 5 বা 6 বা 1 বা 2, সেখানে একজন স্টুডেন্ট যখন অ্যাডমিশন হয়, সেখানে যখন ক্লাস 20 জন 30 জন যখন বাচ্চারা থাকে বা শিশুরা থাকছে, তারা কিন্তু একটা বছরের জন্য থাকছে। তাদেরকে একটা বছরের জন্য কিন্তু ওখানে কিন্তু একটা গ্রুপ হিসেবে তাদেরকে ডিল করা হয় এবং তারা থাকতে পারবে। এবং তার একজন ভালো আগে পড়াশোনা হলো মানে তার কমপ্লিট করে চলে যাবে, এরকমটা কিন্তু কখনোই নয়। তাহলে এই ওপেন পেয়ার গ্রুপ এবং ক্লোজ পেয়ার গ্রুপ দুটো। এবার নেক্সট পয়েন্টে চলে এলাম, লার্নিং এনভায়রনমেন্ট। লার্নিং এনভায়রনমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, পরিবেশ। কারণ আমরা জানি যে এডুকেশনের জন্য দুটো গুরুত্বপূর্ণ, একটা হেরিডিটি আর একটা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ইজ ভেরি, পরিবেশ হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে ক্লাসরুম ইনস্ট্রাকশন ইজ ইনভ্যারিয়েবিলিটি অর্গানাইজড ফর এ গ্রুপ লার্নার, দ্য সাইট অফ ওয়ান টিচার টিচিং এ সিঙ্গেল স্টুডেন্ট ইজ অনলি an exception. Learner group may be small or large in size. Two types, একটা হলো কম্পিটিটিভ লার্নিং এনভায়রনমেন্ট আর একটা হলো কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট। তাহলে লার্নিং করার জন্য আমাদের কিন্তু এনভায়রনমেন্টটা কিন্তু দরকার, পরিবেশটা দরকার। সেটা আমাদের ক্লাসরুমে হতে পারে, আউটসাইড ক্লাসরুমে হতে পারে, তোমার বাড়িতে হতে পারে, আবার অন্য কোনো জায়গায় হতে পারে, ফিল্ডে হতে পারে। আমার শান্তির দিকে দেখি যে ক্লাসরুমে থেকে গাছের নিচে বসে পড়ানো হয়, সেটাকে আমরা ভেবে নিচ্ছি যে একটা এনভায়রনমেন্ট।
যে এনভায়রনমেন্টে স্টুডেন্টরা কিন্তু ওখানে লার্নাররা কিন্তু লার্নিং করছে। সেই জন্য লার্নিং এর জন্য এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এই লার্নিং এর এনভায়রনমেন্টটা দুটো ভাগে আমরা ভাগ করেছি। একটা কম্পিটিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, প্রতিযোগিতামূলক, যে একজন স্টুডেন্টের সাথে আরেকজন স্টুডেন্টের একটা প্রতিযোগিতা চলছে। আমরা যদি দেখি খেলার মাঠে কিন্তু দেখা যায় যে প্রতিযোগিতা চলছে, একজনের সাথে আরেকজন, 10 জন আছে, যে 10 জনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে আমরা বেছে নেব। তার মানে কি, এটা একটা প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতা ড্রয়িং কম্পিটিশন বা সিঙ্গিং কম্পিটিশন, ইন্ডিয়ান আইডল আমরা দেখতে পাই। ইন্ডিয়ান আইডল কিন্তু একটা প্রতিযোগিতামূলক একটা শেখার পরিবেশ। ওখানেও কিন্তু যারা ওখানে যাচ্ছে তারা শিখেছে, ওখানে এক্সপার্টরা রয়েছেন। তাহলে এটা হলো কম্পিটিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। আর এটা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট। তার মানে কি, একজন আরেকজনকে হেল্প করবে, একজন একজনকে শিখিয়ে দেবে। আমার ক্লাসরুমের মধ্যে ছোট ছোট ক্লাস্টার করে, ছোট ছোট গ্রুপ করে, 30 জন আছে, সেখানে 5 জন করে 6টা গ্রুপ যদি আমি করে দিই, তাহলে এই 6টা গ্রুপের মধ্যে 5 জন করে কি করবে, তার নিজেদের মধ্যে কোঅপারেটিভ, একে অপরকে, আমি যেটা পারছি সেটা আমি সবাইকে শিখিয়ে দিচ্ছি, আবার আরেকজন যেটা পারছে সেটা। একটা গ্রুপে কাজ দেওয়া হলো, কম্পিউটারে একটা প্রজেক্ট দেওয়া হলো, কেউ কম্পিউটারে ভালো টাইপ করতে পারে, সে তাহলে টাইপটা শিখিয়ে দেবে। কেউ ভালো ইংলিশে কমিউনিকেশন করতে পারে, সে কমিউনিকেশনটা করবে। কেউ ভালো কন্টেন্ট নলেজ আছে, সে কন্টেন্ট নলেজটা করছে। তাহলে এই যে ভালো ডিজাইন করতে পারে, সে ডিজাইন করছে। তাহলে এই 5 জনের মধ্যে একজন আরেকজনকে হেল্প করে, সহযোগিতা করে, কোঅপারেটিভ ভাবে যে সে সমবায় শেখার পরিবেশ। নেক্সট হলো মাস মিডিয়া। হ্যাঁ, মাস মিডিয়া ইজ লাস্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি দিস ডেজ চিলড্রেন গ্রো আপ অ্যান্ড লাইফ ইন এ মাস মিডিয়া ডোমিনেটেড ওয়ার্ল্ড। আমরা এখন যদি আমরা ভাবি আমরাও চিলড্রেন, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু একটা গণমাধ্যমের একটা মানে ডোমিনেটেড একটা দুনিয়ার মধ্যে কিন্তু আমরা বসবাস করছি। এই যে অনলাইনে ক্লাস চলছে, এটাও কিন্তু একটা মাস মিডিয়ার পার্ট বলতে পারি আমরা। হ্যাঁ, ইন দ্য ডেভেলপ ওয়ার্ল্ড দে লিভ ইন মাস মিডিয়া স্যাচুরেটেড ওয়ার্ল্ড। এর গোটা পৃথিবীটা কিন্তু মাস মিডিয়া কিন্তু একদম ঘিরে রয়েছে, একদম ডোমিনেট করছে। আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের কথা বলতে পারি, আমরা বিভিন্ন চারিদিকে কিন্তু অনেক এক্সাম্পল, হ্যাঁ, অনেক এক্সাম্পল রয়েছে। যে এক্সাম্পল গুলোর মধ্যে আমরা কিন্তু দেখে নেই, কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যে পুরো মাস মিডিয়া আর মেইনলি 3 টাইপস। হ্যাঁ, যে পুরো যে মাস মিডিয়া রয়েছে 3টে ভাগে ভাগ রয়েছে। একটা প্রিন্ট, হ্যাঁ, আর একটা হলো নন প্রিন্ট, প্রিন্ট আর নন প্রিন্ট। এবং নন প্রিন্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেটা রেডিও আর ব্রডকাস্ট টেলিভিশন। প্রিন্ট কি, যে বিভিন্ন বই, বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন জার্নাল, হ্যাঁ, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, এরকম হাজারো পত্রিকা অল ওভার ওয়ার্ল্ড কিন্তু রয়েছে। আমি যদি নেটে সার্চ করি, সেখানে দেখতে ওয়েব জার্নাল কত কিছু আছে, ওয়েব পেজ কত কিছু আছে। তারপর আমরা সেখানে বিভিন্ন বইগুলো দেখে এখন প্রিন্ট থেকে কিন্তু ই বুক হয়ে গেছে, সেটাকে আমরা ওই প্রিন্ট ভার্সনে আমরা ধরে নিতে পারি, কারণ সেটা তো প্রিন্ট ভার্সনেই প্রথমে ছিল, সেটাকে আমরা ইউনিভার্সাল করে দেওয়া হয়েছে। তাহলে এই যে মাস মিডিয়া আর মেইনলি 3 টাইপ, প্রিন্ট, রেডিও এন্ড ব্রডকাস্ট টেলিভিশন। তাহলে প্রিন্ট কি, প্রিন্ট হলো বিভিন্ন আমাদের সামনে যে বিভিন্ন বই, আমাদের মধ্যে যে বিভিন্ন জার্নাল, বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা বা মাসিক পত্রিকা বা বাৎসরিক পত্রিকা, বিভিন্ন ধরনের পত্রিকা, হ্যাঁ, বিভিন্ন ধরনের পত্রিকা, বিভিন্ন ধরনের উইকিপিডিয়া, বিভিন্ন ধরনের যে উইকিপিডিয়া গুলো রয়েছে, সেটা, এগুলো সব যখন প্রিন্ট আকারে থাকবে, সেই প্রিন্টটাকে আমরা বলছি এটা এক ধরনের ইম্পর্টেন্ট একটা মাস মিডিয়া, যে মাস মিডিয়ার থ্রুতে আমরা কিন্তু লার্ন করছি। ক্লিয়ার? এই ম্যাপ, একটা ম্যাপ থেকে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু ইন্ডিয়ার একটা যে আকৃতি রয়েছে, সেই আকৃতি সম্বন্ধে কিন্তু কোথায়, কোন জায়গায়, কোন দিকে, কোন স্টেট, কোন ক্যাপিটাল বা কোন ইম্পর্টেন্ট সিটিটা অবস্থিত, সেটা কিন্তু আমরা কিন্তু জানতে পারি। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা কিন্তু ওখানে জানতে পারে। হ্যাঁ, তাহলে এই ছোট ছোট শিশুরা যখন ওই ম্যাপ দেখে, তাহলে প্রিন্টটাও কিন্তু একটা প্রিন্ট ম্যাটেরিয়াল, সেই প্রিন্ট ম্যাটেরিয়ালের মাধ্যমে সে জানতে পারছে যে এই কোন জায়গায়, কোন কলকাতার লোকেশন কোথায়, হ্যাঁ, দিল্লির লোকেশন কোথায়, দিল্লি আমাদের ক্যাপিটাল, ওখানে কোথায়, কোন স্টেট কোন জায়গায় থাকছে, এইসব জিনিসগুলো কিন্তু জানতে পারছে। এবং বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ডায়াগ্রাম, বিভিন্ন পিকচার্স, হ্যাঁ, বিভিন্ন পিকচার্স, এগুলো কিন্তু সব মহাত্মা গান্ধীকে, আমাদের কোনো কনসেপ্ট নেই, কিন্তু মহাত্মা গান্ধী যদি একটা ছবি আমাদের সামনে তুলে ধরা যায়, বলতে পারবো এটা মহাত্মা গান্ধী, হ্যাঁ, যে আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন। তো এটা কিন্তু প্রিন্ট মিডিয়া। হ্যাঁ, এটার দ্বারাও কিন্তু আমরা শিখছি, যে মহাত্মা গান্ধী সম্বন্ধে জানতে পারছি,
ইন্দিরা গান্ধী সম্বন্ধে আমরা জানতে পারছি, আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, আমাদের স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা জানতে পারছি ছবি দেখিয়ে এবং তার সম্বন্ধে ডিটেলস। এবং তারপরে নাম্বার 2 তে এলো কি রেডিও। রেডিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে ট্রানজিস্টরের মাধ্যমে বিভিন্ন ধরনের খবর বা নিউজ, বিভিন্ন গান, বিভিন্ন সঙ্গীত, ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কি হয় বিদেশ থেকে আমরা এবং আমাদের দেশ থেকে বিদেশে সবাই কিন্তু জানতে পারি। আমরা জানি তৎকালীন বাংলাদেশের পরিস্থিতি বা ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ তার পরিস্থিতি, সেটা কিন্তু আমরা কিন্তু এই রেডিওর মাধ্যমে কিন্তু নিউজের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। হ্যাঁ, আমাদের জানার এখানে সাহায্য করছে এবং তার মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি। এখানে যে শ্রুতি নাটক তোমরা হয়তো জানো, শ্রুতি নাটক, এই শ্রুতি নাটক কিন্তু রেডিওতে প্লে করা হয়। তারপরে কি নাটকের মাধ্যমে শুধুমাত্রই যে ওখানে টেলিভিশনের ব্রডকাস্ট হবে বা মঞ্চে পরিবেশিত হবে এরকমটা নয়, রেডিওর মাধ্যমে কিন্তু হতে পারে। হ্যাঁ, নাম্বার 3 যেটা আছে ব্রডকাস্ট টেলিভিশন। টেলিভিশন মানে এডুকেশনাল টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলগুলো টেলিভিশনে যে রয়েছে চ্যানেল, বিভিন্ন জি নিউজ বা বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন মুভি চ্যানেল বা বিভিন্ন কার্টুনের চ্যানেলগুলো আছে বা বিভিন্ন এডুকেশনাল যে টেলিভিশন রয়েছে, যেমন জ্ঞান দর্শন একটা চ্যানেল রয়েছে, তারপর আমাদের ইগনুরি একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলগুলোতে কি হয় যে এডুকেশন পারপাস অনেক কিছু শেখানো হয় এবং সেখানে শুধুমাত্র এডুকেশন পারপাস বলতে শুধুমাত্র বইয়ের কন্টেন্ট এগুলো নয়। আমি একটা যদি এক্সাম্পল আমি এখানে দিই, তারে জমিন পার মুভি, এটা খুব একটা ফেমাস মুভি, সবাই দেখেছে হয়তো। সেখানে আমির খান অ্যাক্টিং করেছেন এবং সেখানে একটা ছোট বাচ্চা ছিলেন, তার নাম হলো ঈশান। তো ঈশান কিন্তু নর্মাল চাইল্ড নয়, তাহলে তাকে স্কুল থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছিল গার্জেন থেকে। কিন্তু সেখানে কি করলে ঈশান আওয়াস্তিকে তার একটা ডিজিজ হয়েছিল, মেডিকেল ডিজিজ, সেটার নাম হলো, মেডিকেল টার্ম হলো ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মিন্স তার কাছে নাম্বার গুলো, তার কাছে ওই অ্যালফাবেট গুলো কেমন ডান্স করছে, এটাকে ডান্স করছে, এরপরে বি প্লাস বি এর পরে সি, এই যে সিকোয়েন্স অর্ডারে, সেই সিকোয়েন্স অর্ডার তার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা নেই। হ্যাঁ, তার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা নেই। তাহলে ক্যাপাবিলিটি না থাকার জন্য কিন্তু সে সেই জিনিসটা শিখতে পারছে না। তাহলে এই যে ব্রডকাস্ট টেলিভিশনের মাধ্যমে সেটা প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরা এবং টেলিভিশনের মাধ্যমে সেটা দেখে আমরা শিখতে পারছি অ্যাজ এ টিচার, আমরা টিচার হিসেবে কি করা উচিত। এই ধরনের শিশুরা যদি আমাদের কাছে আসেন, আমাদের কাছে যদি থাকেন বা আমাদের ক্লাসরুমে যদি থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করব। ক্লিয়ার? তাহলে এই ব্রডকাস্ট টেলিভিশন কিন্তু লার্নিং এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং আমাদের যেভাবে চারপাশে মাস মিডিয়া জড়িয়ে ধরে আছে, সেই মাস মিডিয়া কিন্তু প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ক্ষেত্রে, স্কুল কলেজ, প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, সব জায়গায় কিন্তু আমাদের দরকার। এটা হলো মাস মিডিয়া এবং লাস্ট এই লার্নিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। থ্যাংক ইউ সো মাচ সকলকে।